সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কুলসুম বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, শহীদ তাজউদ্দিন আহমদ গভর্নমেন্ট কলেজ, কাপাসিয়া, গাজীপুর। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই কামনা রইল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অর্থনীতি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় তথা আন্তর্জাতিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল ট্রেড সম্পর্কে আরো বিস্তারিত জানব। আমরা আজকে যে বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করব, সে বিষয়গুলো অর্থাৎ শিক্ষণফলগুলো হচ্ছে বিশ্বায়নের ধারণা, বিশ্বায়নের সুবিধা ও অসুবিধা। আমরা গত ক্লাসে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায় এবং বৈদেশিক বাণিজ্যের রপ্তানি আয় অথবা আমদানি ব্যয়ের স্তম্ভচিত্র অঙ্কন পদ্ধতি শিখেছি। আমরা গত ক্লাসে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায় সম্পর্কে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করেছি, সেখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকার এবং বিনিয়োগকারীদের যৌথ প্রচেষ্টা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সরকারের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা লক্ষ্য করতে পারি। যে বাংলাদেশ সরকার বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য রপ্তানি বাণিজ্য কমিটি গঠন করেছে, যে কমিটির সভাপতিত্ব দায়িত্ব পালন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনার সভাপতিত্বে এই কমিটিটি গঠন করা হয়। কমিটিটির মূল উদ্দেশ্যই ছিল রপ্তানি বাণিজ্য ক্ষেত্রে যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলি সমাধান করা এবং যে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়া এই রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল সরকারের রপ্তানি উন্নয়ন ব্যুরো ও পুনর্গঠন। রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এটাকে আরো রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য এটাকে পুনর্বিন্যাস বা পুনরায় গঠন করা হয়। এর কাজই হচ্ছে রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সমন্বয় সাধন করা, বিশ্বের কোন বাজারে কোন পণ্যের চাহিদা রয়েছে অর্থাৎ বাজার অন্বেষণ করা এবং পণ্যের পরিচিতি তুলে ধরা, মূলত এই ব্যুরোর কাজ। সর্বোপরি সকল রপ্তানির সাথে সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সমন্বয় সাধন করাই হচ্ছে এই উন্নয়ন ব্যুরোর প্রধান কাজ। এছাড়া আমরা লক্ষ্য করেছি যে এই রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকার টাকার মূল্যমান স্থির করেছে, অর্থাৎ টাকার মূল্যমান আন্তর্জাতিক বাণিজ্যের আন্তর্জাতিক মুদ্রার সাথে টাকার বিনিময় হার বৃদ্ধি পেয়েছে। তারপর আবার সরকার বিভিন্ন বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে আমদানি নীতি উদারীকরণ করেছে, অর্থাৎ সহজ শিথিল করেছে। মূলত উদ্দেশ্য হচ্ছে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ। এছাড়াও আমরা দেখেছি যে সরকার ট্যাক্স হলিডে সুবিধা প্রদান করছে এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য, উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিদ্যুৎ, গ্যাসের দামও কোনো কোনো ক্ষেত্রে হ্রাস করেছে। এছাড়াও রপ্তানি ঋণের পরিমাণ বৃদ্ধি, রপ্তানি প্রশিক্ষণের প্রদানের ব্যবস্থা নিয়েছে সরকার। এই সমস্ত ব্যবস্থা নেওয়ার মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ। এছাড়াও আরো কিছু পদক্ষেপ রয়েছে যে পদক্ষেপগুলো বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন বিনিয়োগকারী কর্তৃক সেই পদক্ষেপগুলো ছিল দ্রব্যের মান উন্নয়ন, রপ্তানি দ্রব্যের প্রচার প্রসার বৃদ্ধি এবং রপ্তানি মেলায় অংশগ্রহণ। এই বিনিয়োগকারীদের এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে একটি দেশের যে কোনো দেশের রপ্তানি বাণিজ্য
সহজেই সম্প্রসারণ হয় বা সম্প্রসারণের করা যায়। তাই আমরা গত ক্লাসে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা বিশ্বায়নের ধারণা এবং বিশ্বায়নের সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানব। বিশ্বায়ন, যার ইংরেজি শব্দ গ্লোবালাইজেশন। বিশ্বায়ন শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এই বিশ্বায়নের পরিচয় ঘটে। আমরা যে সময় অতিক্রম করছি, ঐতিহাসিকগণ এই সময়টাকে 3 ভাগে ভাগ করেছে। প্রথমত কৃষি বিপ্লব, দ্বিতীয়ত শিল্প বিপ্লব, আর তৃতীয়ত হচ্ছে তথ্য প্রযুক্তির বিপ্লব, অর্থাৎ ডিজিটাল। এই তথ্য প্রযুক্তি সারা বিশ্বকে আজ নেতৃত্ব দিচ্ছে। এই তথ্য প্রযুক্তি সারা বিশ্বকে সংকুচিত করে ফেলেছে, বিশ্বের সীমানা বিলুপ্ত করে পুরো বিশ্বকে একটি গ্রামে পরিণত করেছে। অর্থাৎ বিশ্বায়নের মূল লক্ষ্যই হচ্ছে সকল দিক থেকে, অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল দিক থেকে বিশ্বের সকল দেশকে একটি প্ল্যাটফর্মে আনার প্রচেষ্টাই হচ্ছে বিশ্বায়ন। এই বিশ্বায়নের মূল লক্ষ্যই হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে পণ্য ও সেবার অবাধ প্রবাহ, বিনিয়োগের আন্তর্জাতিকীকরণ, বাজার উদারীকরণ বা উন্মুক্তকরণ বা সীমানাবিহীন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। অর্থাৎ বিশ্বায়ন বলতে সাধারণত অর্থনৈতিক বিশ্বায়নকে বোঝায়। বিশ্বায়ন হলো মূলধন সহ পণ্য ও সেবার অবাধ প্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বায়ন হচ্ছে কিন্তু সাধারণত অর্থনৈতিক দৃষ্টিতে অর্থনৈতিক বিশ্বায়নকেই বোঝায়। বিশ্বায়নের ফলে মূলত অর্থনীতির বিশ্বায়নই হয়ে থাকে, অর্থনীতির প্রচার প্রসার সম্প্রসারণ দ্রুত হচ্ছে। বিশ্বায়ন হলো মূলধন সহ পণ্য সেবার অবাধে প্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থা। অর্থাৎ এক দেশের সাথে অন্য দেশের মধ্যে অবাধে পণ্য সামগ্রী প্রবাহ ঘটবে, মূলধনের প্রবাহ ঘটবে, সেবার প্রবাহ ঘটবে, এর একটি সম্মিলিত প্রচেষ্টা বা ব্যবস্থাই হচ্ছে বিশ্বায়ন। পুঁজিসহ উৎপাদনের সকল উপকরণের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মেলবন্ধনের দ্বারা একটি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করাকে বিশ্বায়ন বলা হয়। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে বুঝতে পারলাম যে বিশ্বায়ন বলতে বোঝানো হয় সারা বিশ্বকে একীভূত করার যে প্রচেষ্টা, সেটাই হচ্ছে বিশ্বায়ন সব দিক থেকে। ইউরোপীয় ইউনিয়নের মতে সকল জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াই হচ্ছে বিশ্বায়ন। আচ্ছা, বিশ্বায়নের মাধ্যমে বিশ্বায়নের প্রভাব সকল ক্ষেত্রেই পড়ে। শ্রম বিভাগ, শ্রমের স্থানান্তর, শ্রমের সম্পর্ক, মানবাধিকার, গণতন্ত্র, সংস্কৃতি, সব ক্ষেত্রেই বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ সকল ক্ষেত্রে অবাধে প্রবাহ যে প্রচেষ্টা, সেটাই হচ্ছে বিশ্বায়ন। তাহলে আমরা বিশ্বায়ন সম্পর্কে জানলাম। শিক্ষার্থীরা, তোমাদের বিশ্বায়ন কি অনুধাবন প্রশ্ন আসতে পারে। বিশ্বায়ন সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো, বিশ্বায়নের প্রকৃতি ও বৈশিষ্ট্য। বিশ্বায়নের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শ্রমের অবাধ প্রবাহ। অর্থাৎ বিশ্বায়নের ফলে শ্রম পৃথিবীর এক স্থানের শ্রম সহজে অন্য স্থানে দ্রুত প্রবাহ হয়ে থাকে, অর্থাৎ গতিশীল হয়ে থাকে। আবার বিশ্বায়নের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পুঁজির অবাধ প্রবাহ। পুঁজি বলতে মূলধনকে বোঝানো হয়। আমরা বিশ্বায়নের ফলে দেখতে পাই বহুজাতিক কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশে তাদের মূলধন সরবরাহ করে থাকে, বিনিয়োগ করে থাকে। এর ফলে মূলধনের
একটি মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায় এবং মূলধন প্রসারিত হয়, সম্প্রসারিত হয় মূলধনের বিনিয়োগ। তথ্যের অবাধ প্রবাহ। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। বিশ্বের যে কোনো নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের সাথে সাথে কিন্তু সারা বিশ্বে সেটি ছড়িয়ে পড়ে। বিশ্বায়নের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে তথ্যের অবাধ প্রবাহ ঘটে সারা বিশ্বের মধ্যে। বাজার উন্মুক্তকরণ। বিশ্বায়নের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বাজার উন্মুক্তকরণ বা মুক্ত বাজার নীতি। বিশ্বায়নে সকল দেশই মুক্ত বাজার নীতিতে বিশ্বাসী, অর্থাৎ কোনো পণ্য বা সেবা পরিবহনে কোনো বাধা থাকবে না, নিয়ন্ত্রণ ছাড়াই যে অবাধে এক দেশ থেকে পণ্য অন্য দেশে প্রবাহ ঘটবে, এটাই হচ্ছে বিশ্বায়নের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে আমরা বিশ্বায়নের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম যে বিশ্বায়নের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বায়নের ফলে শ্রমের অবাধ প্রবাহ ঘটে, পুঁজির অবাধ প্রবাহ ঘটে, তথ্যের অবাধ প্রবাহ হয় এবং বাজার আর উন্মুক্তকরণ বা মুক্ত বাজার নীতি চালু হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বিশ্বায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের অনুধাবনের প্রশ্ন আসতে পারে। তাই এই চারটি এর অবাধ প্রবাহই হচ্ছে বিশ্বায়ন, অর্থাৎ বিশ্বায়ন প্রকাশ পায় এই চারটি অর্থাৎ শ্রম, পুঁজি, তথ্য এবং বাজারের অবাধ প্রবাহের মাধ্যমে এই বিশ্বায়নের প্রকাশ ঘটে থাকে। এখন আমরা জানব বিশ্বায়নের সুবিধা, অর্থাৎ বিশ্বায়নের তোমাদের প্রশ্ন আসতে পারে বা বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। প্রভাবের ক্ষেত্রে সুবিধা ও অসুবিধা দুটি আলোচনা করতে হবে। তাই আমরা প্রথমে সুবিধাগুলো জেনে নেব যে বিশ্বায়নের ফলে কি কি ধরনের সুবিধা পাওয়া যায়। সাধারণত আমরা দেখি বিশ্বায়নের ফলে উন্নত দেশগুলি বেশি সুবিধা ভোগ করে থাকে। অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশগুলো বিশ্বায়নের সুবিধা বেশি ভোগ করতে পারে না বা বিশ্বায়নের সাথে প্রতিযোগিতা টিকে থাকতে পারে না। ফলে দেখা যায় যে উন্নত দেশগুলি বেশি সুবিধা ভোগ করে থাকে। তারপরও বিশ্বায়নের অসুবিধার চেয়ে সুবিধাই সবচেয়ে বেশি। এখানে আমরা কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে এই সুবিধাগুলো আলোচনা করব, জানবো। প্রথম হচ্ছে উপকরণের গতিশীলতা। বিশ্বায়নের ফলে উপকরণের গতিশীলতা বৃদ্ধি পায়। উৎপাদন ক্ষেত্রে বিভিন্ন উপকরণ ব্যবহৃত হয়, যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই বিশ্বায়নের ফলে শ্রম, মূলধনের অবাধ প্রবাহ ঘটে। এর ফলে দেখা যায় বিশ্বে কর্মসংস্থান সৃষ্টি হয়, অর্থাৎ বেকারত্ব হ্রাস পায়। আরেকটি সুবিধা হচ্ছে নতুন প্রযুক্তির উদ্ভব ও বিনিময়। বিশ্বায়নের ফলে দেখা যায় বিশ্বের সকল মেধাবীদের সমন্বয়ে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ঘটে এবং মুহূর্তের মধ্যেই কিন্তু তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং সকল দেশ এর সুফল ভোগ করে। তাহলে বিশ্বায়নের আরেকটি বড় সুবিধা হচ্ছে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হয় এবং বিনিময় হয়ে থাকে। সবাই যে বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, সবাই এর সুযোগ সমানভাবে ভোগ করার সুযোগ পেয়ে থাকে। তারপর হচ্ছে জীবনের এর মান উন্নয়ন, একটি পয়েন্ট। আরেকটি হচ্ছে উদারীকরণ। বিশ্বায়নের ফলে জীবনের মান উন্নয়ন হয়, অর্থাৎ জনগণ বা ভোক্তা নতুন নতুন পণ্যের সাথে পরিচিতি লাভ করে এবং ভালো মানের পণ্য ভোগ করার সুযোগ ঘটে। ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়, তাদের গড় ভোগ প্রবণতা বৃদ্ধি পায় এবং গড় আয়ু বৃদ্ধি পেয়ে থাকে। অর্থাৎ সর্বোপরি বিশ্বায়নের এই সুবিধার কারণে জীবনযাত্রার মান উন্নত হয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে উদারীকরণ।
বিশ্বায়নের মূল বৈশিষ্ট্যই হচ্ছে বাণিজ্য ক্ষেত্রে বা পণ্য বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে উদারীকরণ বা মুক্ত বাজার নীতি। অর্থাৎ বিশ্বায়নে সংযুক্ত সকল দেশই বাজার উন্মুক্তকরণে বিশ্বাসী। অর্থাৎ যে কোনো পণ্য বা সেবা অবাধে নিয়ন্ত্রণহীনভাবে এক দেশ থেকে আরেক দেশে প্রবাহ ঘটবে, অর্থাৎ গতিশীল হবে, স্থানান্তরিত হবে হয়ে থাকে বিশ্বায়নের ফলে। এর ফলে দেখা যায় বিশ্বের সকল দেশ এর সাথে সংযুক্ত হতে পারে এবং সকলেই সুবিধা ভোগ করে থাকে। অধিক উৎপাদন। বিশ্বায়নের আরেকটি সুবিধা হচ্ছে উৎপাদন বৃদ্ধি পায়। বিশ্বায়নের ফলে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ঘটে এবং সেই প্রযুক্তির মাধ্যমে যে কোনো দেশ তাদের উৎপাদিত তাদের সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং সঠিকভাবে ব্যবহারের কারণে উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পায়। আবার আরেকটি বিষয় হচ্ছে বিশ্বায়নের ফলে পণ্য রপ্তানির সুযোগ থাকে, ফলে অধিক উৎপাদনের করতে পারে, আগ্রহী হয় উৎপাদনকারীরা বা বিনিয়োগকারীরা, ফলে দেখা যায় উৎপাদনও বৃদ্ধি পায়। সার্বিকভাবে বিশ্বের উৎপাদন বৃদ্ধি পেয়ে থাকে। দাম হ্রাস পায়। বিশ্বায়নের ফলে পণ্যের দাম হ্রাস পায়, কারণ হচ্ছে বিশ্বায়নের ফলে দেখা যায় একটি পণ্য উৎপাদনে একাধিক উদ্যোক্তা বা বিনিয়োগকারী থাকে, অর্থাৎ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। আর প্রতিযোগিতা থাকার কারণে দেখা যায় যে দেশ কম দামে ভালো পণ্য সরবরাহ করতে পারে তার সেই দেশটি কিন্তু বাজার দখল করে নিতে পারে। ফলে দেখা যায় প্রতিযোগিতার মাধ্যমে তারা ভালো পণ্য কম দামে দেওয়ার চেষ্টা করে থাকে, ফলে স্বাভাবিকভাবে পণ্যের দাম হ্রাস পেয়ে থাকে। বিশ্বায়নের আরেকটি সুবিধা হচ্ছে একচেটিয়া ব্যবসায়ের অনুপস্থিতি। বহু উদ্যোক্তা এবং বহু দেশের সমষ্টি হচ্ছে বিশ্বায়ন। এখানে একটি পণ্যের বিকল্প যোগান পর্যাপ্ত রয়েছে। এমন কোনো পণ্য খুঁজে পাওয়া যাবে না যে পণ্যের বিকল্প যোগানদাতা নেই, কারণ বিশ্বায়ন হচ্ছে অনেক উদ্যোক্তার সমষ্টি। তাই এখানে একচেটিয়া বাজারের কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ কোনো উৎপাদনকারী এককভাবে কোনো পণ্যের উৎপাদনের ক্ষেত্রে বা দামের ক্ষেত্রে কোনোরূপ প্রভাব বিস্তার করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বিশ্বায়নের অনেকগুলি সুবিধা রয়েছে, অর্থাৎ বিশ্বায়নের ফলে উপকরণের যেরকম গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে এবং বিনিময় হচ্ছে, আমরা এই প্রযুক্তির সুবিধা ভোগ করতে পারছি এবং বিশ্বের যে কোনো প্রান্তে যে পণ্য উৎপাদন হোক না কেন সহজে কিন্তু আমরা উন্নত মানের পণ্য ভোগের সুবিধা পাচ্ছি এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করারও কিন্তু একটি সুবিধা পাওয়া যাচ্ছে এবং উন্নত প্রযুক্তির কারণে অধিক উৎপাদনেরও সুবিধা ঘটছে এবং প্রতিযোগিতার কারণে দেখা যাচ্ছে যে এখানে অধিক প্রতিযোগী থাকার কারণে পণ্যের দাম হ্রাস যেরকম পাচ্ছে, ঠিক পণ্যের মানও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আবার একচেটিয়া কারবারির প্রভাব থেকেও কিন্তু সাধারণ ভোক্তারা মুক্ত, অর্থাৎ প্রভাব বিস্তার করতে পারে না। তাহলে আমরা অনেকগুলি সুবিধা জানলাম শিক্ষার্থীরা। এখন বিশ্বায়নের কিছু অসুবিধাও রয়েছে, সেই অসুবিধাগুলো আমরা এখন জানবো। বিশ্বায়নের অসুবিধা। বিশ্বায়নের প্রথম যে অসুবিধা সেটি হচ্ছে রপ্তানি হ্রাস। সাধারণত বিশ্বায়নের অসুবিধার সম্মুখীন হয় অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো। দেখা যায় অনুন্নত দেশগুলোর রপ্তানি হ্রাস পায়, অর্থাৎ কমে আসে, কারণ অনুন্নত দেশগুলো তাদের উৎপাদিত পণ্য উৎপাদনে খরচ বেশি পড়ে এবং মানের দিক থেকে দেখা যায় যথেষ্ট মানসম্পন্ন নয়, ফলে তারা কম দামে উন্নত মানের পণ্য বিশ্বের বাজারে
যোগান দিতে পারে না, তাই তাদের রপ্তানি আয় হ্রাস পায়। তারা উন্নত দেশের সাথে প্রযুক্তির দিক থেকে অনেক অদক্ষ বা পিছিয়ে আছে, ফলে তারা উন্নত মানের পণ্য তাদের পক্ষে উন্নত দেশের মতো উন্নত মানের পণ্য কম দামে যোগান দেওয়া সম্ভব হয় না, ফলে তারা উন্নত দেশের সাথে প্রতিযোগিতায় টিকতে পারে না, ফলে তাদের রপ্তানি আয় অর্থাৎ রপ্তানির পরিমাণ হ্রাস পায়। তারপর হচ্ছে মেধা পাচার ও ধন বৈষম্য বৃদ্ধি। বিশ্বায়নের আরেকটি বড় অসুবিধা হচ্ছে মেধা পাচার, অর্থাৎ দেখা যায় উন্নত জীবন যাপনের আশায় বা বিলাসিতার জন্য অনেক দেশের অনেক মেধাবী দক্ষ জনগোষ্ঠী বিদেশে পাড়ি জমায়, ফলে দেশে পর্যাপ্ত মেধার বিকাশ হয় না বা মেধা শূন্য হয়ে পড়ে। আরটি হচ্ছে ধন বৈষম্য বৃদ্ধি পায়। ধন বৈষম্য বৃদ্ধি পেয়ে থাকে, অর্থাৎ বিশ্বায়নের ফলে ধনী দেশগুলোর সাথে গরিব বা উন্নত বা উন্নয়নশীল দেশগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না, অর্থাৎ আন্তর্জাতিকভাবে তারা বাজার দখল করতে পারে না, ফলে দেখা যায় ধনী দেশগুলো আরো ধনী এবং গরিব দেশগুলো আরো গরিব হতে থাকে, অর্থাৎ অনুন্নত হয়ে থাকে। সমাজে ধন বৈষম্য বৃদ্ধি পায়, ফলে ধনীরা আরো ধনী হচ্ছে, দরিদ্ররা নিঃস্ব হয়ে পড়ে। তারপর আমরা লক্ষ্য করি অনুন্নত দেশে বিরূপ প্রতিক্রিয়া। আমি আগেই প্রথমেই বলেছি বিশ্বায়নের অনুন্নত দেশগুলোতে একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। উন্নত দেশগুলো সাধারণত উন্নত দেশগুলোর সাথে টিকে থাকতে পারে না, যেমন বাংলাদেশের বাজার বিদেশি পণ্যের জন্য উন্মুক্ত করে দেওয়ায় এদেশীয় শিল্পের অস্তিত্ব হুমকির সম্মুখীন হচ্ছে এবং বিভিন্ন শিল্পের বিকাশ ব্যাহত হচ্ছে। তারপর অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। বিশ্বায়নের ফলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়ে থাকে, কারণ হচ্ছে বিশ্বায়নের ফলে দেশে দুর্নীতি, মাদকাসক্তি, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রভৃতি বৃদ্ধি পাওয়ায় সামাজিক পরিবেশ দূষিত হচ্ছে। দেশীয় শিল্পের বিকাশ ব্যাহত হয়। অনুন্নত দেশে সাধারণত লক্ষ্য করা যায় যে তারা প্রযুক্তি এবং জ্ঞানের দিক থেকে কিছুটা অদক্ষ বা পিছিয়ে থাকে, তাই দেশীয় শিল্পগুলো উন্নত দেশের শিল্পের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। বিশ্বায়নে তারা পণ্য অধিক মানসম্পন্ন পণ্য এবং কম দামে সাপ্লাই বা যোগান দিতে পারে না, ফলে দেশীয় শিল্পগুলোর বিকাশ ব্যাহত হয়। ভিন্ন সংস্কৃতির আগ্রাসন। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির অঙ্গনে আজ বিদেশি অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে, অর্থাৎ বিশ্বায়নের ফলে বিভিন্ন দেশের অপসংস্কৃতি নিজ দেশে প্রবেশ করছে, ফলে নিজস্ব সংস্কৃতি অস্তিত্ব হুমকির মুখে পড়ে যায়, অর্থাৎ নিজস্ব সংস্কৃতি রক্ষা করা কঠিন হয়ে পড়ে, কারণ বিশ্বায়নের ফলে এক দেশের সংস্কৃতি অন্য দেশে সহজে প্রবাহ ঘটে, ফলে নিজস্ব সংস্কৃতির অস্তিত্ব বিলোপ হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পেলাম যে বিশ্বায়নের যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও কিন্তু রয়েছে, তবে অসুবিধার চেয়ে সুবিধাই কিন্তু বেশি, তাই উন্নত দেশগুলোকে সেই অসুবিধা গুলো কাটিয়ে কিভাবে সুবিধা ভোগ করা যায় সেই প্রচেষ্টাই করতে হবে, অর্থাৎ আমাদের মতো অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো প্রতিযোগিতায় কিভাবে টিকে থাকা যায়, কিভাবে বিশ্বায়নের সুবিধা ভোগ করা যায় সেই প্রচেষ্টা গ্রহণ করতে হবে, কারণ বিশ্বায়নের অসুবিধার চেয়ে সুবিধাই বেশি। এর থেকে পিছিয়ে গেলে হয়তো অর্থনীতি
সুফল আসবে না, অর্থনীতি দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব হবে না অর্থনীতিকে। তাই বিশ্বায়নের সুবিধা ভোগের যথাযথ চেষ্টা চালাতে হবে। সুতরাং বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বায়নের সফলগুলো মূলত দেখা যায় যে উন্নত ধনী দেশগুলি বেশি ভোগ করছে। এদেশের অর্থনীতিতে বিশ্বায়নের ইতিবাচক প্রভাবই বেশি। বিশ্বায়নের প্রক্রিয়ায় বাংলাদেশের রপ্তানি হ্রাস পাচ্ছে, দেশীয় শিল্পের বিকাশ ব্যাহত হচ্ছে। তবে বিশ্বায়নের নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণ করে ইতিবাচক প্রভাব কাজে লাগাতে পারলে আমাদের অর্থনীতি ত্বরান্বিত হবে। তাই বিশ্বায়ন থেকে আমরা পিছিয়ে থাকবো না, বিশ্বায়নের সুবিধা ভোগ করতে হবে বা চেষ্টা চালাতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাই আমরা বিশ্বায়ন সম্পর্কে এখন সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। শিক্ষার্থীরা, এই বিশ্বায়নের সুবিধা অসুবিধা থেকে তোমাদের প্রয়োগে বা উচ্চতর দক্ষতায় প্রশ্ন আসতে পারে। তাই তোমরা এই বিশ্বায়নের সুবিধা অসুবিধাগুলো ভালো করে পড়বে, অর্থাৎ এই টপিকগুলোর উপরে ভিত্তি করে আলোচনা করার চেষ্টা করবে। আর আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রইল। আগামী ক্লাসে আমরা আরো নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।